জনাব মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, আমার শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের সাথে আরও থাকছেন জুলাই স্পিরিটের পক্ষে সোচ্চার তরুণ মুখ, তিনিও অনেক জনপ্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদী। জনাব শরীফ উসমান হাদী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আমি আসলে প্রথম প্রশ্ন কামাল ভাইয়ের কাছেই আসতে চাই। কামাল ভাই, প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সহ আপনাকে প্রশ্ন করি। জনাব শরীফ উসমান হাদী, একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইব। জনাব মাসুদ কামাল, আপনি জানেন যে আমরা গত পরশুদিন এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন, আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই কথা বলেছিলেন। আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে, সেনা প্রধানের অধীনে না, তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে, আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো এটা সরকার প্রধানের জানার কথা। তিনি বলেছিলেন যে না, এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, আমি তাকে কোট করছি, কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না। তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন, তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ম্যান্ডেট দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে, ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন, এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন। তারপরই আমরা দেখলাম শাম্মী হক, আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি, তিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম বলছেন। মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই, আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আমরা এখন কাকে বিশ্বাস করব? মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে, তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা, কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার, ক্ষমতার কেন্দ্র, ডিজিএফআই এজেন্সি, যেটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে, সেইটাকে আপনি কি বলবেন? সরকার প্রধানকেও আপনি এইভাবে কীভাবে দেখেন? মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছেন যে এই যে ইশাককে মেয়র হতে না দেওয়া, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দেখেছেন, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায়, সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে। তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার, ইউনূস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে আমি কি বলবো আমি জানি না। সরি এত লম্বা প্রশ্ন করার জন্য, কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই, আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছেও এটা শুনবো। জি কামাল ভাই, আপনি প্রথম যে কথাটা বললেন, একটা কথা বললেন এখানে, আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো, আমি আসলে কাউকে বিশ্বাস করব না, আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা, এবং সেই সন্দেহটা দূর করার দায়িত্ব তাদের। এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আমি সব তো আমার একসঙ্গে মনে থাকবে না, আমি যেগুলো মনে আছে এগুলি বলি। উনি যেটা বলেছেন এজাজের এই নিয়োগটা উনি জানতেনই না। উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন, এই যে উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক, তো উনি আবার জানতেন না কিভাবে বলেন? উনি তো ব্যক্তিগত প্যাডে চিঠি লিখেছেন, উনি নিজে সিগনেচার করেছেন। কারণ আমি একটু ছোট করে বলি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে, মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না, সরি এটা আমার বলা উচিত হয় নাই। উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেই জন্য উনি চিঠি দিয়ে এটা কাজটা করছেন, এটা আমি বুঝছি উনার কথায়। এটা কখনো হয়? সাংবাদিক করছে এটা হয়? উপদেষ্টা পরিষদ কখনো একজন লোককে বলবে তুমি চিঠি লেখো? উপদেষ্টা পরিষদ মিটিং করে তারাই তো সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আমরা তো ভাই কিছু কিছু জানি, কিছু কিছু তো বুঝি সিস্টেমটা। ওকে, তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখানেও কিরকম হয়েছে, উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না, তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল ওই রায়টা কি ছিল? হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে? এবং ওনারা কি বুঝেন না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে?
দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক পানি ঘোলা অনেকে করেছেন। ইশরাক সাহেব তার রাজনীতি করেছেন, বিএনপি তার রাজনীতি করেছেন, সবাই করেছেন। তো ওনাদের সমস্যাটা কি? শাহাদাত সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশরাক সাহেবের হলো না কেন? একই তো কারণ, একই জিনিস, তো একই বিষয়, একই জিনিস। সমস্যাটা কোথায়? এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল। তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে। বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন, যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন, ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে। কথাগুলি সিম্পল। দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে, ডিজিএফআই সেটা আপনি যে বলেছেন, এটা তো আসলে সরকার প্রধানের হাতে। এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না, উনি ডিজিএফআই আগা 5 তলা চেঞ্জ করলেই পারেন, করেন না কেন? এইগুলি আসলে কিছু না। আমি বলি আপনাকে, ওনারা যেগুলি বলে না এ করতে দেয় না ও করতে দেয় না, আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর, এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন 8 তারিখ তারা ক্ষমতায় আসলো, 8 তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের 2-1 পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না। কেউ বলতো না। এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই। এবং এখন পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে, পাবেন না। মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে। সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি, করছেটা কি, এটা আপনি বলেন। তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে? কোন দিক দিয়ে পাচ্ছে? উত্তরের যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে, আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে? কিন্তু কাউলা এখানে আমাদের কিন্তু কাউলা একটা এনজিও চালিয়েছেন পরিবেশ বিষয়ক এবং আরেকজন উপদেষ্টার কাজিন, এই তো তার যোগ্যতা। কিন্তু কামাল ভাই, আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই, আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল 2-4টা চুরি বাটপারি করা ছাড়া? শুনেন, সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না, আমি ধরে নিচ্ছি। সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন, ধরে নিচ্ছি চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি? জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে? এটা বুঝান না রে ভাই, উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ ঠিক করছে, সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। তখন আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি দেখে? আপনার সঙ্গে তার খাতির আছে? সে আপনার দস্ত লাগে? ব্যাপারটা কি বুঝান আমারে ভাই, আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাচ্ছেন না কোন আপনি? কিন্তু কামাল ভাই, যদি এখন ডক্টর ইউনূস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ও রেজওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠি দিয়ে নিয়োগ দাও, তা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে বলি এই কথা আসিফ মোহাম্মদ সজীব বলুক, বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে। সে বলছে যে বলে থাকে অন রেকর্ড বলছে, যদি আপনাকে অন রেকর্ড বলে থাকে তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমার কেন বসালেন, কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্নের ঊর্ধ্বে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্নের ঊর্ধ্বে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে আমি ভাববো উনিও দুর্নীতি করছেন। আপনি কি কামাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি কি ওই ডিজিএফআইটা নিয়ে আর কোনো কিছু বলবেন? যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে, আসিফ মোহাম্মদ সজীব ভাই বলতেছে, নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে, এনসিপিও বলতেছে, এটা নিয়ে কি আরেক 2 লাইন বলবেন আপনি? যে মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা? এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা? আমার হাতে তো কোনো তথ্য প্রমাণ নাই, আবার করতেও পারে।
আবার করতে নাও পারে। এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই, তাও আমি বলবো না। সমস্যাটা কি হয়েছে আমি বলি, যদি কিছু করে অথবা না করে, যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায়, যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে, তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা, আমারও মানসিকতা তাই। তখন আমি করে কি, যদি আমি নিজে দোষী হই, আমি কিন্তু আমার দিকে তাকাই না, আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দায়ী। আমরা করে কি আমার দিকে তাকাই না, আমি একটা ভিলেন খুঁজে বেড়াই। যখন কোনো ভিলেন না পাই, তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না। ওকে ওকে, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন কামাল ভাই। আমি আপনাকে এই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই। জনাব হাদি, একই প্রশ্ন, আমি প্রশ্নটাকে এরকম করতে চাই, আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে, সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে, এবং এইটার জন্য এটা আপনি সরকার প্রধানকে বা সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা? আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার অবস্থা দেখেই বলতে চাই, চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার, যিনি রিমান্ডে ছিল, তার একটা ভিডিও ফাঁস হয়েছে, সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন। জনাব হাদি। আসসালামু আলাইকুম, ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল। তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না। আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে। যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে, এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে, তাকে রাখতেও হয়, কিন্তু আমাদের জুলাইয়ের পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা, আরো বেশি প্রফেশনাল করে তোলা। ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল, এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের, সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল, এরকম এনএসআই, ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল। তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে, তারা প্রফেশনালি রিয়াক্ট করবে। আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই, ধরেন এই যে 5ই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সবাজার গেল। আচ্ছা, এনসিপির যে লোকজন কক্সবাজারে গেল, এটাকে সঠিক হলো না ভুল হলো, এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে, বিএনপি ক্যাশ করবে, জামাত ইসলামী ক্যাশ করবে, বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে, তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না। এইটা হলো পলিটিক্স, এই পলিটিক্সটা চলবে। কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন, কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন, সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো, এইটা কি এজেন্সির কাজ? আমরা এই প্রশ্নটা কেন করছি না? আমরা বারবার বলছি জনাব হাদি, আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন, আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আপনি ডিজিএফআই প্রফেশনালিজমের কথা বলতেছিলেন। 15 বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে। আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময়, তারপর এটা বেগম খালেদা জিয়ার সময়, 9/11-এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে। এই ডিজিএফআই কিন্তু, আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন? কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না, নট এট অল। ওকে 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 খালেদ ভাই, আমি একটু আপনাকে বলি, আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত 10 মাস ধরে দিয়েছি কমপক্ষে 100 বার, মিডিয়াও এটা প্রচুর আছে। আবার আপনাকেও আবার আজকে বলি, রিপিট করি, এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার। এই দুটোই তার ক্ষেত্রে সত্য। সেই সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে, এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না। ব্যাপার হলো এটা, এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না, এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে। কিন্তু এখানে একটা দেখেন, ডক্টর ইউনূসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে, এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি। আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউনূসের উপরে প্রথমে যাবেই, এটা যাওয়া অবশ্যই যাবে। কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা, যেদিন ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র 3টে উপদেষ্টা পদ খালি ছিল। এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি।
ডক্টর ইউনূস আসার পরে আর মাত্র 3টে পদ খালি ছিল, তখন আমরা ডক্টর ইউনূসকে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে, এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এখানে জাসদের আছে, সমস্ত ঘরানা থেকে আছে। হাদি, এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর, আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথাও মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? না, হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা বাকিদের কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে, কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক, আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন, আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে না, এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন, এটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে। জনাব হাদি, আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন? তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন, আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না, দর্শককে খুশি করার জন্য বলতেছেন না, এবং গত 15 বছর ধরে অন্তত পক্ষে 50,000 বার তিনি এইসব কথা বলেছেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মনে করাই দিই, মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে, এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মব হয়েছে বাংলাদেশের, এবং সেটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের, সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে, মাথা তার উড়ে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই। আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আমার আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন। এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি, এরকম ব্যাপারটা না। কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ, মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। একই খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে, এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো, সেই লীগকে পান্ডা কইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে, আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে? আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই,
এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই। শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন। কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে, এই যে ভাই একটু আগে বললো যে, আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে। এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। না না যারা না না, ভোট আপনি রাতে আপনি করছে, ভোট ধ্বংস হাদি করে ফেলছে, তারা চোর হাদি না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে ওই প্রহসনের সিস্টেমটাই নামে, ফ্যাসিবাদী সিস্টেম, ভোটের নামে ওই প্রহসনের নামে। সিস্টেমটাই ছিল আর ভোটের উনি চোরের আসছেন, সিস্টেম, ভোটের আর নামে আর প্রহসন। আর এজাজ সাহেব আসছেন কালকে, কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই এইটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে হাদি? আমার কাছে ভালো উত্তর আছে, জি আমার বলেন কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি বলেন দিব বলেন। না। যদি আমি সরকারের স্পোক্স পারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম, অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, Okay. সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ Okay. নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এটাও মনে হয়। এবং আপনি হাদিকে শুনেছেন, আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি দেখেন আমি বলি আপনাকে, জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছে এই কারণে, এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করুন আমি যদি হুট করে বলি, বলবো যে ভাই তোমার তো কেউ জিজ্ঞাসা করে না, তুমি এটা বলো কেন? তো এটা কি ঝামেলা? তো প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার। আমি একটা একটা করে বলি। প্রথমত বলি, শেষ থেকে বলি, যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এইটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি। আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না। আমি অনেক কিছু বলছি, আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি, এতটা সরাসরি বলতে পারতাম না। কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই। আমি আবার বলি আপনাকে, আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। আমি বলেন যে দেয় না, আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে এই সরকারের আমলে তো আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আছি না রে ভাই। কামাল ভাই, আমি যে কামাল ভাই বলি, আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কামাল ভাই আপনি দেখেন, এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ কিন্তু আছে, এই স্পষ্ট বুঝতাম না। জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম, আমি বলি আমাকে 2-1 বার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে, রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই। এখন তাই বলে ওদেরকে আমি সমর্থন করি? নো, কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো, বেটার, এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন, সরকার খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে, মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগেও ছিল না এখন। আর আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন। সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকিলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না।
না ইয়াতে আমি আমার এখনো দেশ, মনে করি আমার না। দেশ পত্রিকায় আমি মনে করি আমার দেশ, সরি ইনকিলাব তো আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি পার্থক্য, মানে আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। উনি কমন সিরিজের সাংবাদিক। কামাল ভাই, আমার একটা প্রশ্ন আছে। কামাল ভাই, আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারে কি আপনি এত না, ছিল না। কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন যে না, যে ওটা ইস্যু আসে নাই। আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, Right. কয়েকদিন আগের কথা, Right. দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেরাইলো। হ্যাঁ। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আবার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা এ খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না। না, কিন্তু- কারণ আমি জনকণ্ঠে সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই। কিন্তু কামাল ভাই- হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই, আমি বুঝি না। কামাল ভাই, তো এটা আমি বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছেন, জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান আমি সাহেবের যে তুলে- যোগ্যতা না, আছে, ওটাও আমি তুলছি। যে কেন তুলবো না? আতিকুল্লাহ খান ওটাও আমি মাসুদের- তুলেছি। আতিকুল্লাহ, আমি বলি আপনাকে, ওটাও আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই। আমি রিপোর্টার ভয়েস যেটা আছে, সেই ডিআরইউ ম্যাগাজিন বেরোয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন। সবাই তারা মেনে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মেনে নিছি, বলেছি আমি ওখানে। এটা কেন বলবো না? না, ভাই, আমি যেটা বাংলাদেশে তো বিশ্বাস সবাই, করি, সেটা কামাল ভাই, বলতে আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হলে কেন বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হতে কোনো বাধা ছিল না। ওটা তারা আইনগতভাবে পারতো। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে। সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই। এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। এটাগুলো তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আসে, তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রসঙ্গ উঠবেও না। এটা হলো গিয়ে আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। ওই উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওটা ছিল অ্যাক্টিভিজম। এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু ওটা জার্নালিজম না, আমি সেটাই বলেছি যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই, আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে। কিন্তু কামাল ভাই, সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম। আপনি একরকম সাংবাদিক, আপনি দুজন ক্লাসেই পড়ছি যে এটা বহু রকম অবশ্যই সাংবাদিকতা। বহু রকম আছে। আপনি এটা সাংবাদিকতা না, এটা এক একটা কেমনে বলবেন মাসুদ ভাই? না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, জি। এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, না। আমার ভাবনার সঙ্গে যায় না, অত আমি বলছি। না, কিন্তু কামাল ভাই, সমস্যাটা কি? কিন্তু আমি কামাল তো ভাই, আমার কথা বলেছি ভাই। কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন, তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার করতেই বাদ পারে, পড়ে যাবে, ভারতের এই অনেক কিছু বাদ পড়ে যাবে, করতেই পারে। ভারতে তো টিকবেই অল্প কয়টা। তাইলে এটা হতে পারে। যেমন আমি তাইলে মনে করেন পারছেন, আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা যেটা বাংলায়, আনন্দবাজার, ওটাকে আমি সাংবাদিকতা মনে করি না। কারণ আমি মনে করার অধিকার, আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না? ওকে, আমি তো আমার মতামত দিয়েছি। আপনি কি আরেকটু বলবেন? আমি তো তাহলে সবাইকে আমি মানার জন্য বাধ্য করি নাই। আবার একটু হাদির কাছে যাইতাম। হাদির, আপনি কি আরেকটু বলবেন, বা নাকি আপনি এখন একটু জনাব হাদির কাছে যাই? জনাব হাদি, আপনি তো বলবেনই, কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি। আমি আপনাকে অনেক লক্ষ্য করি, আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে। আমি আপনাকে একটু কোট করি হাদি। আপনি বলছেন যে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে এখন আইফোন। এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন? মানে এটা কি, মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে? মানে প্রায় একই সময় জনাব মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন, পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত, একজন যদি না করে, তাহলে এইটা কি আপনি একটু বলবেন? এই আর্থিক অভিযোগ, আন্দোলনের বিভিন্ন শ্রেণীর সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে, সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন। যেহেতু ইনকিলাব মঞ্চ, হ্যাঁ আমি বলছি ভাই, বলছি ইনকিলাব মঞ্চ এটা আসলে প্রেসার গ্রুপ মানুষের হিসাবে, কাছে, জি হ্যাঁ শিওর।
এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে, এখন আইফোন টি শার্ট দামি, এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন, কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় 1,000-এর মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা, যাদের একদম অনেকের চোখ নাই, হাত নাই, দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে, কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, অপরাপর অন্যান্য দল বলি, তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে। এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে। না রে ভাই, এনসিপি ছাড়াও যারা এনসিপি তে যোগ দেয় না, এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না, সরাসরি পার্টিতে জয়েন করে না, কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি। তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল, তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে, এটা আমাদের রক্তক্ষরণ হয়। এর কারণ হলে মানে কি, আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে, জামাত করতে পারবে, বা অন্যান্যরা করলে সমস্যা নাই, তোমরা করলে সমস্যা না, এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই। আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে, ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি, এই সামনের রাস্তায় আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি, এই জুলাই সময় 8-এর বাচ্চার জানাজা পড়েছি। তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে, এই মুখগুলোর জন্য, এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্খলন ঘটে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি, ইনক্লুডিং মি, আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না, তাতে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে যা হোক, ইভেন না, যদি কিন্তু এনসিপি আপনি হয় করাপ্টেড হতে পারবো না, জি। এটা তো একটা পায়াস উইশ, কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিছেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি 20-25 হাজার টাকা, আইফোনের দাম হচ্ছে 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা Okay. এক এক হিসাবে। আপনি তো অলরেডি একটা এলিগেশন দিছেন যে আইফোনের মালিক হয়ে গেছে, এটা আপনি কাদের দিছেন? আচ্ছা, এইটা হলো আমি স্পষ্ট, প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন, কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায়, টি শার্টটা দামি, অথবা হাতে একটা, তো আমাকে অনেকে ফোন করে বলছে, ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না, পুরনো কেনা যায়, 30-40 হাজার টাকা পুরনো কেনা যায়। ভালো, আমি জানলাম, কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয়, তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে, বাংলাদেশের মানুষের জনগণ ধরবে, আমরা যেরকম ধরতেছি। এই স্পিরিটটাই তো আমরা চাই। কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই। Okay. ভাই যেখানে কয়েকটা কথা বললেন, এইটা আমি পরে ভুলে যাব। Okay. এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না, আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, আর অন্যান্য যে মিডিয়া আছে, মানে প্রতিষ্ঠান আছে, এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম, এইখানে কি কি নীতিমালা আছে, যেই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন। নাম্বার 2, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিক আতাউস আমাদের মতো মানুষ, যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন, তার পাশে বসে বসে কাজ শিখেছেন। নাম্বার 3, আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই, তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 4, খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার, মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো। কিরকম? শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল, তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন, আমার দেশ ছেপেছিল। শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেইটার পরে আমার দেশকে সম্পাদকে বলতেছে বাই চান্স এডিটর। এর মানে অ্যাপিলেট ডিভিশনের যে আওয়ামী লেসপেন্সাররা ছিল, তারা মাহমুদুর রহমানকে আচ্ছা জনাব হাদি, আপনি জনাব হাদি, আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করবো। আপনি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন, মাসুদ কামাল ভাই এটা একটু বলুক, এটা একটু বলি। আর আপনি যে এটা কথা বলতেছেন যে ট্রুথ ইজ নট, কথা আমি একটু ভাইকে শাহবাগে বলতে চাই প্লিজ, একটা কথা। একটা সেটা হচ্ছে, আর একটা ব্যাপার হলো, হ্যাঁ ভাইয়ের যে এথিক্স, মাসুদ কামাল ভাইয়ের মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে, সাংবাদিকতা হয় নাই। তো আমার পরবর্তীতে কথা হলো, এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো, দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে, সরকারি অফিস বন্ধ রাখতেছে, নিকৃষ্টতম মব করতেছে। ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইমলাইনে পুরো শাহবাগের মব সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটার সমালোচনা করছেন? মাত্র 50 জন লোক ছিল, আমি সামনে সাক্ষী, সেইটার 500 লোক কইরা পত্রিকা দেখাইছে। তো সেইটা কি সমালোচনা করছে? কামাল ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। দুইটা প্রশ্ন, এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন, সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন।
মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। রাইট, বিনিয়োগ বোর্ডে হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন। আতাউর সামাদ স্যার, উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সেরও সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নুরও ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের মুন্নু তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন। শাহিনপুকুর সিরামিক্সটা উনার হাত দিয়ে করা। মানে সালমান ওখানে প্রতিষ্ঠান। জি, সালমান আফরোজ। হ্যাঁ, উনি সালমান ওখানে প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতাউর সামাদ যার পাশে বসে করেছে, আতাউর সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতাউর সামাদের আমি ক্লাসও করেছি ভাই, বিভিন্ন রকম। যাক, সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে, মালিক হলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে। বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। রাইট, আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন। পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন। বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই? আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন? মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা, যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা, আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা একবার একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়। সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক ওখানে আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? বিচারক করছে, অবশ্যই ওই বিচারক করছে। ওই বিচারকটা কে? কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম। এই যে এখানে এত লোক আছে, তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, 1 নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই। আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলো একটা ঘোরের মধ্যে ছিল। তাদেরকে ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে যদি আপনারা আন্দোলন করতেন, আন্দোলনের তো স্লোগানটা ওঠা কথা ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় আমার মনে হয় যে কামাল ভাইয়ের পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একটু জনাব হাদির কাছে আসি। জনাব হাদি, আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৮০% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা ২০% মনে করছেন এটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত ১ বছরে মিছিলে, মিটিংয়ে, সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, করা। এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অনেকেই বলছেন যে মব তো আরো অনেক আগে থেকে হচ্ছে, এটা তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন, জনাব হাদি? ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই, সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে,
সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে? এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই কয়জন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থা, তাকে পুনর্বাসন করতে পারে না। হাদি জাস্ট ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের ক্যাপিটাল। এক্স্যাক্টলি দুইটা কারণ। কি কারণে করে? কারণ ভাই দুইটা। কি কারণে করে? হ্যাঁ, নাম্বার 1, জি, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তালা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্র ভাই জেল খেটেছেন। এছাড়া 2-1 জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা 1000 বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে যাবেন? না, এটা স্বাস্থ্য উপদেষ্টা না, কিন্তু জনাব হাদি আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, নাই তো। আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই শোনেন, কেন বলি না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% পেই করছে। কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায়, ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন? একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের এটাও গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না, হাসিনারা বলে আমরা এগুলি বলছি। আমি আপনারে বলি, হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালিদ ভাই, এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যে প্রতিষ্ঠানটা ফাংশনাল, 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হইছে, সেইটা সারতে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই ভোকালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি, প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালিদ ভাই, আমি আপনার বলি, আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ সম্মেলনে। আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র, যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনূসকে পারবেন, ইউনূসের সবাই রে পারবেন। না, ইউনূসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি, দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রী প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে, সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না। দ্যাট ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন।
শেষ করতে দেন। এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে আমার ছাড়া কিন্তু। তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব আমি করব না। তো আমি বাংলাদেশে কোন সেক্রেটারিয়াল জব কোন মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম, কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আরো যেটা ফিল করতেন। আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি, এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে, আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই তো, আমি বুঝি না। খালেদ ভাই জি, এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি কোন যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে, এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবনে এটা শুনেন নাই। আমরা কি চাই, ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক, যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে গাইলে ভাই, যে ন্যূনতম সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত কি ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার এই বিষয় কোনোদিন যাবে না। মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না, এটা কি? আমি এটা ঠিক আসলে বুঝি না। আমি কামাল ভাইয়ের কাছ থেকে আবার একটু জানতে চাই যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা, এগুলি তিনি কেন করেন নাই? কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন? উনি 10টা কমিটি করতে পারছেন, কি করছেন না করছেন, এগুলি কেন করেন না? আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই। অনেকগুলি বিষয় মানে কি বলবো, যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে। নাহিদ ইসলাম 1/11 ভয় দেখেছেন। আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই, একজন দর্শকের কাছে, দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি। ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল। উনি বলছেন, খালেদ সাহেব, আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন।
মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন, সেটা নিয়ে আমি জুলকারনাইন সাহেবের সাথেও কথা বলছি। হাওয়েভার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই, সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই, ফর ইউর ইনফো। যাই হোক, হাওয়েভার আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই। কামাল ভাই, এইটারে আপনি আসলে কি দেখেন, নির্বাচন কেমনে ঠেকানো, নির্বাচন আসলে হবে কিনা? আর আমি একটু কামাল ভাই একটু এটাও দেখেন, আমার কিন্তু এখন ডক্টর ইউনূসকে মানে উনার এই 1 বছর যদি আমি বিশ্লেষণ করি, 8 মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন, এই 4 মাস আমার মনে হচ্ছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে। এইটাও আপনি একটু দেখেন, এটা আমার মনে আচ্ছা, হয়। আমি আমার মতো করে আমি একটু জি, ছোট করেই জি, বলি, জি। আমার সময় খুব কম। জি, আমি ছোট করে আপনার বলি। সময় একটু বাড়াই দিব, ডক্টর শুধু আপনি ইউনূস- বলেন। জি কামাল ভাই। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের যে কথাগুলো হাদিও বললেন, যে এই যে তালিকা করা, মৃতদের তালিকা করা, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের দায়িত্ব নয়, এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে 2 মাসের কাজ ভাই, জাস্ট 2 মাসের কাজ। কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে, সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে। এটা সংগ্রহ করা, চেক করা, রিচেক করা, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ওনারা করলেন না কেন? করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে। প্রথম কারণ হলো, আমি শুরু থেকেই বলছি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। একটা সরকারের যে দায়িত্বটা থাকে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে, এদের কোনো কমিটমেন্ট নাই। এটা 1 নম্বর। যদি কোনো বিপ্লবী সরকার হয়, তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে, এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে, যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে, অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব। এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই। আমি হাদিকে বলি, যেমন হাদির কথা বলি, হাদি তো রাজপথের অকুতোভয় সৈনিক ছিলেন। তখন হাদি, মনে করেন হাদি তখন আন্দোলন করতেছে, আপনি হাদিকে যাই নিয়ে 3 তারিখে যে বলেন, হাদি আন্দোলন ঠিকঠাক মতো করো, যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু আমি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। হাদি কি করতো ভাই? হাদি করতো, হাদির রিয়াকশনটা কি হতো আপনি বলেন? তো এখন এই তো হয়েছে, ও আন্দোলনে বিজয়ী হয়েছে, নূরজাহান বেগমকে উপদেষ্টা বানাইছেন। কে বানাইছে? ডক্টর ইউনূস বানাইছে। কেন বানাইছে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে, নাকি এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে, ঠিক আছে বয়স্ক হয়ে গেছে, গৃহবধূ ঘরে থাকে, এখন নাতি নাতি নিয়ে থাকে, তার সঙ্গে পরিচয় আছে, আইনে বসাই দিছে? এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব? এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে? পারে না। দেখেন, কামাল ভাই একটা ছোট করে একটু জিনিস জানবো।